দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ। অমিতের ভিডিও অন আছে, ভিডিওটা অফ করো। আচ্ছা, যদি স্ক্রিন না দেখা যায় বা কোনো রকম প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। কারণ আজকে ইন্টারনেটের ভীষণ প্রবলেম এখানটায়, এটা একটু জানিয়ে দিলাম। আমি মাঝে মাঝে দেখবো। এখন ক্লিয়ার তো, তাই তো? দেখো, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা রিভার্স কমপ্লিট করা হয়ে গেছে, আমাদের এটা হয়ে গেছে। আমরা ইন্ডাস, তারপরে গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির যে সাউদার্ন যে রিভারগুলো, ওয়েস্টার্ন, ইস্টার্ন, এগুলো আমরা দেখে নিয়েছি। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির রিভার্সগুলো নিয়ে আলোচনা করব। এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রথমেই বলে রাখি। এখান থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন হয়। কেমন প্রশ্ন? ধরো তোমাকে প্রশ্ন করবে, ধরো কোনো একটা পার্টিকুলার শহর দিয়ে দেবে, বলবে এই শহর কোন নদীর তীরে অবস্থিত, এরকম প্রশ্ন হতে পারে। অথবা এরকম বলতে পারে যে এমন একটা ডিস্ট্রিক্ট তোমাকে বলে দিল, কোন একটা জেলা, এবং বলে দিল যে এই জেলার মধ্যে কোন নদী প্রবাহিত হয়। এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তাই আমাদের খুব ভালো করে জানতে হবে আমাদের রিভার্স চ্যাপ্টারটা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, প্রথম থেকেই খুব সূক্ষ্মভাবে এই চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে। তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে আমরা আমাদের সুবিধার্থে তিনটে পার্টে ভাগ করে আলোচনা করব। যদি আমরা ভাগগুলো দেখে নিই, 1 নম্বর ভাগ আমরা দেখব যে আমাদের রিভার্স অফ গঙ্গা, আমরা বলতে পারি 1 নম্বর ভাগ, যেটাকে আমরা বলবো যে রিভার্স অফ গঙ্গা। এটা একটা ভাগ। 2 নম্বর, রিভার্স অফ নর্থ বেঙ্গল। আর 3 নম্বর, রিভার্স অফ সাউথ বেঙ্গল। আর 4 নম্বর আমরা পড়তে পারি রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটু। ওয়েস্টার্ন প্ল্যাটু মানে পশ্চিমের যে মালভূমিগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ওরকম জায়গায় যে রিভার্স গুলো দেখবো, সেটা হচ্ছে রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটু, যেটা ছোটনাগপুর মালভূমি থেকে অরিজিনেট হয়। আর রিভার্স অফ গঙ্গা, গঙ্গা তো আমরা অলরেডি পড়েছি, তাও আমাদের জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের নিরিখে জানবো আমরা। রিভার্স অফ নর্থ বেঙ্গল, আমরা উত্তরবঙ্গে যে সমস্ত নদীগুলো আছে, আর দক্ষিণবঙ্গে যে সমস্ত রিভার্স গুলো, বা নর্থ সাউথ বেঙ্গল, বা এটাকে রিভার্স অফ আমরা সুন্দরবনও কিন্তু বলতে পারি। সুন্দরবন, রিভার্স অফ সুন্দরবন, সুন্দরবন এলাকায় যে সমস্ত নদীগুলো আমরা দেখতে পাই। এ হচ্ছে আমাদের রিভার্সের। স্যার কিচ্ছু শুনতে পাচ্ছি না, একদম সাউন্ড এত আস্তে আস্তে, কিছু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? এই হচ্ছে প্রবলেম আজকে। আমি একদম শুনতে পাইনি কিছু। বাকিদের কি সেম প্রবলেম?
হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তাহলে তোমার ইন্টারনেটের প্রবলেম, রিজয়েন করো। হয়েছে এটা লেখা ভাগগুলো? তো আমরা ফার্স্ট শুরু করব যে পার্টটা, সেটা হচ্ছে রিভার্স অফ গঙ্গা। এই গঙ্গা দিয়ে আমরা কিন্তু পড়াটা শুরু করব, কারণ গঙ্গাকে কেন্দ্র করে আমাদের সমস্ত কিছু আলোচনা করা। তো এই গঙ্গা বলতে গেলে আমরা যদি গঙ্গাকে ওয়েস্ট বেঙ্গলের কাছে নিয়ে আসি, তাহলে আমাদের চলে যেতে হবে কোথায়? উত্তরাখণ্ড। ধরো আমি সাপোজ এটা আমি বললাম উত্তরাখণ্ড, আমরা উত্তরাখণ্ডে আছি। উত্তরাখণ্ডের এটা কি আমাদের গঙ্গোত্রী গ্লেসিয়ার। এটা কি আমাদের গঙ্গোত্রী গ্লেসিয়ার, আগে লিখে নি, যাবো যখন ভালো করেই যাই। গঙ্গোত্রী গ্লেসিয়ার, এই গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখ কেভ, গোমুখ গুহা থেকে, এবং সেটা কুমায়ুন রেঞ্জে অবস্থিত। সুস্মিতা শোনা যাচ্ছে? উত্তর কাশী ডিস্ট্রিক্ট, কোথাকার? উত্তরাখণ্ড। তাহলে কি উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার কুমায়ুন রেঞ্জের গোমুখ গুহার গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী অরিজিনেট হয়। আর সেই নদীটা, থামো 1 মিনিট, আমি একটু মোবাইল থেকে জয়েন করি, নইলে আমি বুঝতে পারবো না যে আদৌ তোমরা দেখতে পাচ্ছ কিনা। 1 মিনিট। হ্যালো, তাহলে আমরা কি দেখলাম যে আমাদের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখ গুহার কুমায়ুন রেঞ্জের উত্তর কাশী, এই উত্তর কাশী জেলার উত্তরাখণ্ড থেকে একটা নদী অরিজিনেট হয়। সেই নদীটার নাম কি আমরা জানি? ভাগীরথী। এই হলো আমাদের ভাগীরথী রিভার। আমি শুধু বি লিখে দিলাম, ভাগীরথী রিভার। আর তার পাশে আছে আমাদের কি একটা শতপন গ্লেসিয়ার। এটা হচ্ছে আমাদের শতপন গ্লেসিয়ার। সেই শতপন গ্লেসিয়ার থেকে অরিজিনেট হচ্ছে কি আমাদের অলকানন্দা রিভার। সে অলকানন্দা রিভার আর এই সাইডে হচ্ছে আমাদের ভাগীরথী রিভার। এই দুটো নদী মিলিত হচ্ছে কোথায়? আমাদের দেবপ্রয়াগে, এটা আমরা জানি। তো এই দেবপ্রয়াগে এটা মিলিত হয়, এবং দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর যে নদীটা তৈরি হয় সেই নদীটার নামই হচ্ছে গঙ্গা। এই তৈরি হলো অফিসিয়ালি গঙ্গা। তাহলে গঙ্গার অফিসিয়ালি নাম কিন্তু উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ থেকে, আমরা কিন্তু উত্তরাখণ্ডেই আছি। তো উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ থেকে আমাদের নদীটার নাম হয় গঙ্গা। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে যে গঙ্গার উৎপত্তি কোথায়, তোমার আনসার হবে গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখ গুহা, মানে ভাগীরথীটাই আমার আনসার হবে। এবং আমরা জানি যে অলকানন্দার ওপর অনেকগুলো আহ, মানে অনেকগুলো নদী এসে মিলিত হয়, এবং আমরা জানি যেটা 2 বা তার বেশি নদী এসে মিলিত হলে তাকে বলা হয় প্রয়াগ। আমরা কিন্তু এটা গঙ্গা পড়ানোর সময় কিন্তু বলেছিলাম, তাই এখানে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। জাস্ট যেহেতু গঙ্গাকে নিয়ে যেতে হবে, তাই এদেরকে একটু বলে দেওয়া। আমরা জানি যে অলকানন্দার উপরে এখানে একটা নদী মিলিত হয়, সেটাকে কি বলা হয়? ধৌলি গঙ্গা, বিষ্ণু প্রয়াগে মিলিত হয়। তারপরে
আমাদের নন্দাকিনী রিভার নন্দপ্রয়াগে, তারপরে পিন্ডারি রিভার কর্ণপ্রয়াগে, তারপরে আমরা জানি কেদারনাথ পিক থেকে অরিজিনেট হয়েছে মন্দাকিনী রুদ্রপ্রয়াগে মিলিত হয়, সবই অলকানন্দার উপর। তো এগুলো সবই এক একটা প্রয়াগ, তবে দেবপ্রয়াগে মিলিত হয় অলকানন্দা এবং ভাগীরথী নদী। তো এই দেবপ্রয়াগ থেকে আমরা যদি 75 কিলোমিটার দূরে চলে আসি, আমরা জানি একটা জায়গা এখানে পাই ঋষিকেশ, উত্তরাখণ্ডে অবস্থিত। এই 70 কিলোমিটার দূরে যদি চলে আসি একটা জায়গা পাবো, সেটা হচ্ছে ঋষিকেশ নামক জায়গা। সেই ঋষিকেশ থেকে আরো যদি 25 কিলোমিটার এগিয়ে আসি আর একটা জায়গা পাবো হরিদ্বার। সেই হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চ গতি বলা হয়। তাহলে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত গঙ্গার আপার কোর্স বা উচ্চ গতি। তারপর আমরা জানি উত্তরাখণ্ড ক্রস করার পর গঙ্গা উত্তরপ্রদেশে প্রবেশ করে, বিজনোর নামক স্থান দিয়ে উত্তরপ্রদেশে যায়, এবং বিজনোর নামক স্থান দিয়ে উত্তরপ্রদেশে গিয়ে আমরা দেখব বালিয়া নামক স্থান দিয়ে বেরিয়ে যায়, তারপরে বিহারে প্রবেশ করে, তারপরে ঝাড়খণ্ডের একটা মাত্র শহরকে টাচ করে আমাদের প্রবেশ করছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের পদার্পণ করলো আমাদের গঙ্গা। দেখো ওয়েস্ট বেঙ্গলে চলে এলো এবার। তাহলে আমরা এখানটায় কি কি বললাম? আমাদের উত্তরাখণ্ডে কত কিলোমিটার প্রবাহিত হয় মনে আছে কারোর? উত্তরাখণ্ডে 310 310। 310 কিলোমিটার। তারপরে উত্তরপ্রদেশে কত? 1140 কিলোমিটার প্রবাহিত হয়। বিহারে প্রবাহিত হয় 445 কিলোমিটার। 445। আর ওয়েস্ট বেঙ্গলে প্রবাহিত হয় 520 520। কিলোমিটার। এখানে ঝাড়খণ্ডকে ইনক্লুড করবো না, যেহেতু একটা শহরকেই টাচ করে। এবং এই ওয়েস্ট বেঙ্গলটাই আমাকে আজকে পড়তে হবে। আমরা এত ডিটেলসে আমরা গঙ্গা পড়ে নিয়েছি যখন আমরা গঙ্গার ক্লাস করি। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে যে গঙ্গা প্রবাহিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমাদের গঙ্গা যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে যে প্রবেশ করে, এবং আমরা এই সাইডে জানি ঝাড়খণ্ড, এটা হচ্ছে বিহার। গঙ্গার যে এই সাইডে এটা কি আমাদের ঝাড়খণ্ড, এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড স্টেট, ঝাড়খণ্ড। আর উপরে কি আমাদের এটা হচ্ছে বিহার, এটা জানি আমাদের বিহার স্টেট। আর এখানে তো নেপাল আমরা জানি। তো গঙ্গা যদি বলা হয়, প্রথম ধরো তোমাকে দেখো এখানটায় প্রশ্ন কিন্তু তোমাকে নিচে তৈরি করতে হবে। নদী এমন একটা জিনিস যে তুমি মক টেস্ট দেবে, বইয়ে যেগুলো লেখা আছে ওগুলোই যে নদী হিসাবে প্রশ্ন আসবে এমনটা কিন্তু নয়। কিভাবে প্রশ্ন হতে পারে সেটা তোমাকে নিজেই তৈরি করতে হবে। নদী সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে যদি বলা হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে গঙ্গা প্রথম প্রবেশ করে, মালদাতে প্রবেশ করলো। এবং মালদাতে গঙ্গা নাম নিয়ে, দেখো গঙ্গা তো আমরা জানি যে দেবপ্রয়াগ থেকে নামটা শুরু হয়, আগে তো গঙ্গা নাম ছিল না। তো মালদা জেলায় 20 কিলোমিটার নামে গঙ্গা নামে প্রবাহিত হয়। তাহলে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয় মাত্র 20 কিলোমিটার। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয় না। তাহলে ওয়েস্ট বেঙ্গলে অনলি গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয় মাত্র 20 কিলোমিটার এই জায়গাটা। এটা আমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেল? ওই মথুরাপুর এরকম জায়গায় আমরা পাবো, গোপালপুর, মালদার বিভিন্ন ছোট ছোট জায়গা। 20 কিলোমিটার কিন্তু প্রবাহিত হয়। তারপরে দেখো এখানে ভালো করে এবার লক্ষ্য করবে, এই গঙ্গা, ধরো এটা এখান থেকে ম্যাপের দিকে তাকাবে, কিন্তু গঙ্গা এই যে মালদা উপরে আর মুর্শিদাবাদের বাউন্ডারি তৈরি করেছে, তারপরে এটা সোজা এরকম চলে যায় কোথায়, কোন দিকে গেল এটা? এটা কোন দেশ আমরা জানি? বাংলাদেশ। বাংলাদেশ। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশে গঙ্গা প্রবাহিত হলো এবং গঙ্গার নাম হয়ে যায় বাংলাদেশে কি? পদ্মা। 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 তাহলে দেখো গঙ্গার যে মেন পার্টটাই চলে যায়, যেটা লাল কালি, মেন পার্টটাই চলে যায় পদ্মা নামে বাংলাদেশে। তো আমাদের ঠিক এরকম জায়গায় মুর্শিদাবাদের, যদি আমরা এখানে আসি, ঠিক এরকম জায়গায় মুর্শিদাবাদে এরকম জায়গায়, জায়গাটার নাম হচ্ছে ধুলিয়ান। কি বললাম? আচ্ছা এই কালিটা বোঝা যাচ্ছে, এটা এই যে, না। আমি তো বুঝতে পারছি, একটু চেঞ্জ করে নি।
মুর্শিদাবাদের ঠিক এই জায়গাটা কি ধুলিয়ান নামক জায়গা। ধুলিয়ান, ধুলিয়ান তোমাদের কাছে নতুন না, আমরা গঙ্গা পড়ার সময় পড়েছিলাম। এই মুর্শিদাবাদে ধুলিয়ান নামক জায়গায় কি হয়, গঙ্গাটা দুটো পার্টে সেপারেট হয়ে যায় বা ভাগ হয়ে যায়। যেটা মেন পার্ট, যেটা পদ্মা নাম নিয়ে চলে যাচ্ছে কোথায়, পদ্মা নাম নিয়ে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশে। আর আরেকটা পার্ট যদি আমরা দেখি, আরেকটা পার্ট যেটা আমাদের এই যে মুর্শিদাবাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসছে মুর্শিদাবাদে। তো আমি এখানে এতটাই নিয়ে আসলাম নদীটা, আমি একটু মোটা করিনি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। নদীকে তো নদীর মতোই নিয়ে যেতে হবে, জল তো বেশি এটা। এটা হচ্ছে মেন, যেটা বেশি জল, এটা হচ্ছে। এবার একটু নকশা করছি, খারাপ ভেবো না। তো এই হচ্ছে আমাদের যে পার্টটা ধুলিয়ান নামক জায়গা, দেখো গঙ্গা দুটো পার্টে বিভক্ত হয়ে যায় ধুলিয়ান নামক জায়গায়। একটা গেল পদ্মা নাম নিয়ে বাংলাদেশে, আর একটা হচ্ছে এটার নাম কি হয়ে গেল, নীলটা, নীলটার নাম হচ্ছে ভাগীরথী। ভাগীরথী, নীলটার নাম হচ্ছে ভাগীরথী। তাহলে আমরা দেখলাম যে ভাগীরথী নাম নিয়ে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই নিচের দিকে প্রবাহিত হবে, আর পদ্মা নাম নিয়ে চলে গেল বাংলাদেশে। এবার আমরা ছবি দেখে এটা বুঝতে পারছি যে আমাদের যে বাংলাদেশে যেটা পাটটা গেল মোটা কালি দিয়ে দেখালাম, তার মানে পুরো মেন জলটাই চলে যাচ্ছে পদ্মা নামে বাংলাদেশে। এবং আমাদের যে পাটটা যেটা ওয়েস্ট বেঙ্গলে আসছে, এই দিক দিয়ে আমরা দেখবো আসবে। তো আমাদের মেন জায়গা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মেন জল কিন্তু প্রবাহিত হচ্ছে না। এবার যদি এই পাটটা গঙ্গা ধীরে ধীরে কি পরিত্যাগ করতে শুরু করলো, কেন পরিত্যাগ করতে শুরু করলো, কারণ গঙ্গা যে পলিগুলোকে নিয়ে আসছে, আমরা জানি গঙ্গা যে সেই উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালা থেকে আসছে, মানে সেডিমেন্টারি রক, পলি নিয়ে আসছে তার জলের সাথে। তো এই পলিগুলো তার এই বেসিনে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে জমা করতে থাকে, ফলে এই জায়গাটা একটু উঁচু হয়ে যায়, ফলে এই দিক দিয়ে জল কিন্তু প্রবাহিত হয় না। তাই এই সাইডে কিন্তু গঙ্গা তা ধীরে ধীরে পরিত্যাগ করতে শুরু করে। এর ফলে কি হয়, যদি এই সাইডে জল না আসে, তাহলে আমাদের কলকাতা বন্দর বলো, হলদিয়া বন্দর বলো, কি হবে, আমাদের বন্দরগুলো বিভিন্ন প্রবলেম তৈরি হবে, জাহাজ চলাচল করতে পারবে না, কলকারখানার প্রবলেম হবে। সেই সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ এই দিকে জলটা আনার জন্য 1975 সালে মুর্শিদাবাদে ঠিক এরকম জায়গায় একটা বাঁধ নির্মাণ করা হয়। এরকম জায়গায়, এই যে এই জায়গায় একটা বাঁধ নির্মাণ করা হয়। সেই বাঁধটার নাম কি, ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ যেটা 1975 সালে মুর্শিদাবাদে তৈরি করা হয়। এখানে বাঁধটা দেওয়ার তাহলে মেন কারণ কি, যাতে জলটাকে এই ভাগীরথীর দিকে, নীলের দিকে ভাগীরথীর দিকে যাতে আনা যায়, পুরোপুরি বাংলাদেশে না গিয়ে যেন আমাদের ওয়েস্ট বেঙ্গল আনা যায়, তার জন্য এখানে বাঁধ দেওয়া হয়, জলটাকে আটকানো হয়, আটকে জলটাকে ডাইভার্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে আনা হয়। কিন্তু তাতেও যে সমস্যার সমাধান হয়েছে এমনটা কিন্তু নয়, শুধু বাদ দিয়েই যে সমাধান হয়ে গেছে 100% তা নয়। এর ফলে গঙ্গার এখানটায় ঠিক একটা ফিডার ক্যানেল তৈরি করা হয়, সেই ক্যানেলের মাধ্যমে আমাদের ভাগীরথীতে জলটা কিন্তু আনা হয়, সেটা আমরা গঙ্গা পড়ার সময় পড়েছিলাম। এবং ফারাক্কা বাঁধ আমরা জানি 109খানা গেট, যার মধ্যে 108খানা অ্যাক্টিভ, একটা বাফার গেট। এবং আমরা জানি ফারাক্কা বাঁধের ওপর ন্যাশনাল হাইওয়ে 12 রয়েছে, যেটা আগের নাম ছিল 34, এখন 12 হয়ে গেছে। এবং সেই ন্যাশনাল হাইওয়ে 12 এর মধ্য দিয়ে আমরা আমাদের সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলে কিন্তু যাতায়াত করি। আগে কিন্তু আমাদের এই গঙ্গা যেটা আমরা পড়ছি, এই গঙ্গাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দুটো পার্টে ভাগ করে। গঙ্গার উপরের দিকটা মানে মালদা থেকে পুরো শুরু হলো, এই পার্টটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল, আর এই পার্টটা হচ্ছে আমাদের সাউথ বেঙ্গল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল।
কিন্তু আগে ফারাক্কা বাঁধের আগে আমাদের সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে যাতায়াতের কোনো রাস্তা ছিল না। তো এই ফারাক্কা বাঁধ তৈরি হওয়ার পর আমাদের নর্থ বেঙ্গলকে সাউথ বেঙ্গলে কানেক্ট করে, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, যেটার উপর দিয়ে আমরা যাতায়াত করি। এবং ফারাক্কা বাঁধের যেটা লেন, সেটা হচ্ছে 2240 মিটার, 2 কিলোমিটারেরও বেশি। বোঝা গেল এতটা? বলো। হ্যাঁ স্যার। এগুলো তোমাদের জানাই ছিল, জাস্ট একটু বলে দিলাম। এবার গঙ্গাকে আমরা নিয়ে আসবো। আর দেখো, গঙ্গা যখনই আমরা নদী পড়বো, কোন ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাকে একদম মাথায় রাখতে হবে। এবং সেই জেলার যে ইম্পর্টেন্ট শহরগুলো রয়েছে, বেসিক্যালি যেগুলো সদর দপ্তর, হেডকোয়ার্টার্স, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে। কারণ তোমাকে প্রশ্নই করবে বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত, সেটা তো পারবে, কিন্তু আরো যে ভিতরে যখন ঢুকবো, তাহলে চলে আসে এখানটায়। দেখো, আমাদের যদি এটা মুর্শিদাবাদ হয়, ঠিক এরকম জায়গায় অবস্থিত আমাদের মুর্শিদাবাদের সদর দপ্তর বহরমপুর। তাহলে যদি বলে বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত, যদিও আমি পরবর্তীকালে লিস্ট লিখে দেব, কিন্তু জাস্ট আমি বলতে বলতে যাচ্ছি, যখন নদীর লাস্ট ক্লাস হবে ওয়েস্ট বেঙ্গলে, তখন আমি পুরো লিস্ট লিখে দেবো। এখানে সিটি লিখবো একদিকে, একদিকে রিভার লিখবো। তাহলে বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তাহলে এবার নদীকে নিয়ে যাওয়া যাক। তাহলে আমাদের ভাগীরথী, এবার এই ভাগীরথী মুর্শিদাবাদের ঠিক এরকম মিডিল দিয়ে আসে, পুরোপুরি মিডিল দিয়ে না। তারপরে নদিয়া আর পূর্ব বর্ধমানের বাউন্ডারি তৈরি করে। এই যে এখানে এসে একটু থেমে যায়। এখানে আর একটা জায়গা পাবো নদিয়ার, যেটা আমরা ইতিহাসের বুকে পড়ছিলাম। এই জায়গাটা বলতে হবে কি নদিয়ার? এই যে পলাশি। পলাশী। তাহলে যদি বলে পলাশী কোন নদীর তীরে অবস্থিত, দেখো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে পলাশী কোথায় হ্যাঁ, অবস্থিত। পলাশি হুগলি হবে তো? হ্যাঁ, পলাশি ভাগীরথী হবে না, হুগলি হবে তো? ভাগীরথী। হুগলি কেন হবে না? আগে নদীকে নিয়ে যায়, তারপরে তোমরা আনসার দেবে কেন হবে না। তাহলে আমি যখন এই গোলগুলো করব, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে বহরমপুর কোন জায়গাটায় করে, পলাশী কোন জায়গায় করে। পলাশী এখানটাই বলে অনেকে, আমি যখন পলাশী ব্যাটেলটা পড়ি তখন ওখানে আমি বলে দিয়েছিলাম পলাশী নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। কারণ অনেকে মুর্শিদাবাদ করে, কিন্তু পলাশী এখানটায়। হ্যাঁ, তারপরে মুর্শিদাবাদ শুরু হয়। এবার নিয়ে আসি নদীকে, এই যে বাউন্ডারি তৈরি করে। এবার এখানটায় এসে থেমে যাবো। এই যে এই জায়গাটায় এসে, এই জায়গাটায় যখন আমরা আসলাম, ভাগীরথী থেকে নিয়ে আসলাম, তখন হচ্ছে আমাদের আর একটা নদী আসবে, এই যে পদ্মা। এই পদ্মা থেকেই নদীটা তৈরি হয়। এই যে এরকম ভাবে পদ্মা থেকে নদীটা হয়, মুর্শিদাবাদের কোনা দিয়ে আসে। তারপরে নদিয়া, এই যে এখানটায় অবস্থিত। বলে দিই, এখন লেখার দরকার নেই, শুধু দেখে নাও। আমাদের এখানটায় তেহট্ট অবস্থিত নদিয়ার এখানটায়। আর এখানটায় আছে নদিয়ার যে সদর দপ্তর কি কৃষ্ণনগর। তাহলে কৃষ্ণনগরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটা এসে ঠিক এরকম জায়গায় মিলিত হয় ভাগীরথীর সাথে। নদীটার নাম কি? জলঙ্গি। জলঙ্গি রিভার। 250 কিলোমিটার মতো লেন্থ জলঙ্গি রিভার। এবং খেয়াল রাখতে হবে জলঙ্গি রিভারকে এরকম ডিরেক্ট না এঁকে, আমি সব থেকে ভালো হয় জলঙ্গি রিভারকে এখানে দেখিয়ে দিই। জলঙ্গি রিভারকে এরকম ভাবে না এঁকে, তার যে রূপ সেই রূপে আঁকি। খুব মিয়েন্ডার নিতে নিতে জলঙ্গি নদী প্রবাহিত হয় এরকম ভাবে, নদী বাঁক নিতে নিতে প্রবাহিত হয়। অর্থাৎ এরকম ভাবে, অর্থাৎ নদী বাঁক বেঁকে বেঁকে প্রবাহিত হয়। এই বাঁকের ক্ষেত্রে কিন্তু আমাদের জলঙ্গি খুব ফেমাস রিভার, মিয়েন্ডার নিতে নিতে প্রবাহিত হয়। তো এই জলঙ্গি যেখানটায় নদীয়ার ঠিক এরকম জায়গায় এসে মিলিত হলো ভাগীরথীর সাথে, সেই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম স্যার নব নবদ্বীপ। নবদ্বীপ বা মায়াপুর আমরা এরকম বলতে পারি। এই যে নবদ্বীপ কৃষ্ণনগরের পাশেই, নদিয়াতে নবদ্বীপ মায়াপুর জায়গায় মিলিত হয়। তাহলে কে মিলিত হলো? ভাগীরথীর সাথে আমাদের কে মিলিত হলো? ভাগীরথীর সাথে জলঙ্গি মিলিত হলো। যখন এই দুটো নদী মিলিত হয়ে যায়, তখন তাদের মিলিত নাম হয়ে যায় কি? তখন তাদের মিলিত নাম হয়ে যায় হুগলি রিভার। হুগলি।
এই যে তাহলে এবার তৈরি হয়ে গেল আমাদের হুগলি রিভার। এবার দেখো হুগলিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একদম বে অফ বেঙ্গল পর্যন্ত। এটা তো আমাদের বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল পর্যন্ত নিয়ে যাবো। দেখো এই যে হাওড়া, হুগলি, এদিকে নর্থ চব্বিশ পরগনা থাকলো, হাওড়া এবং কলকাতার মিডিল দিয়ে প্রবাহিত হলো। দেখো এটা কলকাতা, এটা হাওড়া, তারপরে এই যে এরকম ভাবে আসছে, তারপরে এই যে গেল একদম সমুদ্রে গিয়ে। এই হচ্ছে আমাদের লাল যেটা, সেটা হচ্ছে আমাদের হুগলি রিভার। এই যে লাল, এটা হচ্ছে আমাদের ভাগীরথী ছিল এটা, আর লালটা হচ্ছে আমাদের হুগলি রিভার। বোঝা গেল? এবার পলাশী হুগলি হবে না ভাগীরথী হবে, বলো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের যে যেটা মেন পার্ট পদ্মা নামে চলে যাচ্ছিল, কিন্তু আমাদের দেখো জল, এই যে নীলটা হচ্ছে ভাগীরথী আর লালটা হচ্ছে হুগলি। তাহলে আমাদের, আমি আগেই বললাম যে ওয়েস্ট বেঙ্গলে গঙ্গাটা টোটালটা 520 কিলোমিটার প্রবাহিত হয়। তার মধ্যে এটাকে ভাগ করে নিতে হবে, কারণ তিনটে নাম পাবো ওয়েস্ট বেঙ্গলে। যদি বলে ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা প্রবাহিত হয়, গঙ্গা প্রবাহিত হয় ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ অবশ্যই হয়। গঙ্গা নাম নিয়েও প্রবাহিত হয়, কিন্তু সেটা 20 কিলোমিটার প্রবাহিত হয়। কোথায়? যেটা হচ্ছে মালদাতে। তাহলে ওয়েস্ট বেঙ্গলেও গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়, সেটা মাত্র 20 কিলোমিটার। জল দেখলেই গঙ্গা গঙ্গা করে নাচবো এটা কিন্তু না, গঙ্গা কিন্তু মালদার এখানেই শেষ। কিন্তু আমাদের যেহেতু ঐতিহ্য, তাই আমরা জল দেখলেই গঙ্গা বলি, এই দিক দিয়ে গেলেই গঙ্গা গঙ্গা করতে করতে যায়। কিন্তু গঙ্গা শেষ কিন্তু মালদায়, মাত্র 20 কিলোমিটার প্রবাহিত হয় গঙ্গা। তারপরে নীলটা চলে এলো, নীলটা হচ্ছে ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয়, ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয় 220 কিলোমিটার, ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয়। আর লাস্ট লালটা যেটা হচ্ছে হুগলি নাম নিয়ে প্রবাহিত হয়, হুগলি নাম নিয়ে প্রবাহিত হয় কত? 280 কিলোমিটার। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গার কোন ব্রাঞ্চ, এটা থেকে তো ব্রাঞ্চই বলবো, শাখাই বলবো, কারণ মেন পার্ট থেকে বিভক্ত হয়ে গেল। পদ্মাও যেমন একটা গঙ্গার ব্রাঞ্চ, ভাগীরথী হুগলিও একটা ব্রাঞ্চ বা শাখা। তাহলে যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে কোন ব্রাঞ্চ সব থেকে বেশি প্রবাহিত হয়, আনসার কি হবে? হুগলি। দেখো এতটা হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ, এবার চলে আসি আমরা প্রথমে ওয়েস্টার্ন, গঙ্গা এটাই মেন জিনিস। এবার আমরা চলে আসবো ওয়েস্টার্ন প্ল্যাটুর যে রিভার্স গুলো। এবার আমরা এই দিক থেকে দেখব কোন কোন নদী এসে গঙ্গা হুগলিতে মিলিত হচ্ছে। প্রথমে এই পার্টটা আলোচনা করব, তারপরে যাব নদীর এই সাইডে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে বীরভূম জেলায় চলে আসি। এই বীরভূমের ক্ষেত্রে আমরা নর্থ বেঙ্গলটা নেক্সট দিন করব। নর্থ বেঙ্গলের ব্যাপারটা আগে আমরা এই জিনিসটা দেখে নিই ভালো করে। তাহলে প্রথমে আমরা বীরভূম জেলায় চলে আসি। বীরভূম, আমি এটা তাহলে মুছে দিলাম। নদী কিন্তু ম্যাপের মধ্যেই দেখাবে, খাতায় নিজে ছবি আঁকবে একটা। অরিজিনাল ম্যাপ নিয়ে আসলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে, যেটা অফলাইনে এই সুযোগটা ছিল না। অফলাইনে এসে আমাকে নিজে এঁকেই দেখাতে হচ্ছিল। তোমরা এই দিক থেকে তোমাদের সুবিধা। স্যার আমার এই সাউথ বেঙ্গলের ক্লাসটা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো গ্রুপে লিখে দিলাম যে তোমাদের যারা গতকাল অফলাইনে এসছো তাদের আজকে জয়েন করার দরকার নেই। ও তাহলে আমি লেট করে গেলাম। হ্যাঁ, দেখো ফার্স্ট চলে আসি আমাদের বীরভূমে। দেখো বীরভূমে যেটা মেন রিভার, যেটা হচ্ছে আমাদের ময়ূরাক্ষী রিভার। বীরভূমে আমরা বীরভূম মানে যে নদীটার নাম শুনি সেটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার। তো এছাড়াও ময়ূরাক্ষী নদীর কতগুলো ট্রিবিউটারি বা উপনদী আছে, সেটা যদি আমরা পরপর আসার চেষ্টা করি। দেখো ফার্স্ট যে নদীটা পাবো এরকম ভাবে, এই যে 1 নম্বর যে নদীটা পাবো সেটা হচ্ছে ব্রাহ্মণী রিভার।
তাহলে ফার্স্ট যে নদীটা পাবো সেটা হচ্ছে ব্রাহ্মণী রিভার, বীরভূমের এখানটায়। ব্রাহ্মণী নদীর পরে যে নদীটা পাবো আমরা সেটা হচ্ছে দ্বারকা রিভার বা দ্বারকা রিভার। এই যে নেক্সট পাবো দ্বারকা বা দ্বারকা নদী। এই দ্বারকা নদী আমাদের একটু ইম্পর্টেন্ট, এখানটায় দুটো জায়গা পাবো, ভালো করে তাকাও এখানটায়। এই যে এই জায়গাটায় এরকম এরকম এই দ্বারকা নদীর পাশে এখানে দুটো জায়গা পাবো, একটা হচ্ছে রামপুরহাট, রামপুরহাট, আর একটা হচ্ছে তারাপীঠ। তাহলে যদি বলা হয় রামপুরহাট বা তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত, দ্বারকা বা দ্বারকা নদীর তীরে অবস্থিত। বোঝা গেল এটা? তারপরে নিচে চলে আসে আর একটা নদী দ্বারকা নদীর তীরে। আমরা জানি বীরভূমের ঠিক এরকম জায়গায় রয়েছে কি, বীরভূমের সদর দপ্তর নাম কি এখানটায়, সিউড়ি সিউড়ি সিউড়ি। তো এই সিউড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের মেন নদী ময়ূরাক্ষী রিভার। ময়ূরাক্ষী রিভার। তাহলে যদি বলা হয় এই ময়ূরাক্ষী নদী বা সিউড়ি, এই যে সিউড়ি বা সিউড়ির পাশে এখানটায় অবস্থিত এরকম জায়গায় সাঁইথিয়া। তাহলে সিউড়ি সাঁইথিয়া কোন নদীর তীরে অবস্থিত? আনসার কি হবে আমার? ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু নদী তুমি কোন দিক দিয়ে জল যায় সেটা তুমি না জানলেও হবে, কিন্তু কোন নদীর পাশে কোন শহর অবস্থিত তোমার ইন্টারভিউয়ের ডিরেক্ট প্রশ্ন কিন্তু বিসিএস, এটা কিন্তু মাথায় থাকে। কিন্তু তোমাকে কোন জেলায় অবস্থিত সেখান থেকে তো তোমাকে ধরবেই যে তোমার শহর বা তোমার জেলায় কি কি নদী দেখতে পাওয়া যায়, সেগুলো তো আছেই, এগুলো তো কমন ব্যাপার। কিন্তু বিসিএস কিন্তু তোমার শুধু ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না ইন্টারভিউর ক্ষেত্রে, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমাকে প্রশ্ন করবে। তাহলে প্রথমে ব্রাহ্মণী, তার জন্য আমি পুরো ম্যাপ দেখে দেখে আমি প্রথমে সিকুয়েন্সিয়ালি কিন্তু আমি পড়াচ্ছি যাতে পুরোটাই তোমাদের মাথায় গেঁথে থাকে। তাহলে প্রথমে ব্রাহ্মণী, তারপরে দ্বারকা, তারপরে পেলাম ময়ূরাক্ষী, এবং ময়ূরাক্ষী নদীর তীরেই অবস্থিত বীরভূমের সদর দপ্তর সিউড়ি। তারপরে তার পাশে ঠিক এরকম জায়গায় সাঁইথিয়া। যদি এখানে প্রবলেম হয় নিজের কাছে ম্যাপ রাখতে পারো, বা যখন পড়ার সময় ম্যাপটা একটু দেখবে, ছবি তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে ময়ূরাক্ষী পেলাম। চলে আসি ময়ূরাক্ষীর পর আমরা জানি উষ্ণ প্রস্রবণ থেকে বক্রেশ্বর, এই উষ্ণ প্রস্রবণ এখান থেকে পাই আমরা বক্রেশ্বর রিভার আসছে। তাহলে নেক্সট রিভার পাবো বক্রেশ্বর রিভার ময়ূরাক্ষীর পর। আর লাস্ট যেটা, এটাই খুব ইম্পর্টেন্ট রিভার আমার, সেটা ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়ে আসছে আমরা জানি, এই হচ্ছে কোপাই নদী। কোপাই নদী কি করে, সবার এই জলটা নিয়ে শেষ পর্যন্ত আমাদের ভাগীরথীর সাথে কিন্তু মিলিত হয়। তো কোপাই নদী অ্যাকচুয়ালি বলা হয় ময়ূরাক্ষী নিয়ে যায়, তো কে নিয়ে যায় সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে মেন নদী কিন্তু আমার ময়ূরাক্ষী। এই যে ময়ূরাক্ষীটাই কিন্তু আমার মেন রিভার, এখানটা আমার মেন রিভার কিন্তু ময়ূরাক্ষী। যা এটাই হচ্ছে আমার মেন রিভার ময়ূরাক্ষী রিভার। তাহলে এখানটা আমাদের পয়েন্টটা কি হবে, আমরা রিভার যেটা গঙ্গা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আমাদের রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটু আমরা পড়ছি, আমাদের পয়েন্টটা হবে এখানটা। এবার লিখবো রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটু, এটা হচ্ছে আমাদের হেডিং হবে। এবং ফার্স্ট যে রিভারটার নাম লিখবো ময়ূরাক্ষী রিভার। ম্যাপে দেখে নিয়েছে, এবার একটু ইনফরমেশন লিখবো, ইনফরমেশন তো লাগবেই আমার। ময়ূরাক্ষী রিভার কি কি পড়বো ময়ূরাক্ষী রিভারের, ফার্স্ট চলে আসি ময়ূরাক্ষী রিভারের লেন্থ 250 কিলোমিটার মতো লেন্থ ময়ূরাক্ষী রিভার। অরিজিনেট
কোথায় থেকে অরিজিনেট বা উৎপত্তি হয়? ত্রিকুট হিলস বলে একটা পাহাড়, ত্রিকুট ত্রিকুট হিলস। কোথায় এটা? দেওঘর নামক জায়গায় অবস্থিত। দেওঘর, দেওঘর কোন জায়গায়? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যে। কারণ আমরা জানি এর পাশেই তো ঝাড়খণ্ড, এই যে লিখিয়ে রেখেছি আমি। তাহলে ঝাড়খণ্ডের দেওঘর নামক জায়গার ত্রিকুট, TRIKUT, ত্রিকুট পাহাড় থেকে এটা অরিজিনেট হয়ে আসছে আমাদের ময়ূরাক্ষী নদী। ক্লিয়ার? ময়ূরাক্ষী নদী। এবার যদি বলা হয় যে ময়ূরাক্ষী নদীর ট্রিবিউটারি গুলো কি কি, এবার আমরা পয়েন্ট লিখবো। ময়ূরাক্ষী নদীর ট্রিবিউটারি, ট্রিবিউটারি আমি তো লিখেই দিলাম, আরেকবার লিখে নাও, যে আমাদের পরপর নামগুলো লিখে নাও ময়ূরাক্ষী রিভারের ট্রিবিউটারি। প্রথমে লেখো ব্রাহ্মণী রিভার, তাহলে আমরা পয়েন্ট করবো এবার ময়ূরাক্ষী ট্রিবিউটারি। ব্রাহ্মণী রিভার, তারপরে দ্বারকা রিভার, পরপরই লিখবো যাতে পড়তে আরো সুবিধা হয়। তারপরে আমরা পাবো ময়ূরাক্ষী তো লিখবো না, বক্রেশ্বর, বক্রেশ্বর এটা। আর 4 নম্বর লিখবো কোপাই। হলো, এটা হচ্ছে আমাদের ময়ূরাক্ষী ইনফরমেশন। লেন্থ 250 কিলোমিটার, অরিজিনেট ত্রিকুট হিলস, দেওঘর, ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়ে আসে। আর যদি বলা হয় অরিজিনেট তো দেখলাম, যদি বলে মাউথ কোথায় হবে? মাউথ মোহনা কোন নদীতে মিশছে? মোহনা ভাগীরথী। ভাগীরথী। তাহলে মোহনা কি হবে? ভাগীরথী রিভারে গিয়ে মিশছে। হয়েছে এটা? এই গেল আমাদের ময়ূরাক্ষী নদীর ব্যাপারটা। এবং এই ময়ূরাক্ষী রিভারের ওপর কতগুলো ড্যাম তৈরি করা হয়, সেই ড্যামগুলো যদি আমরা বলি, ময়ূরাক্ষীর ওপর কতগুলো ড্যাম বা বাঁধ, যেমন আমরা দামোদরের ওপর বাঁধ পড়বো, তিলাইয়া ড্যাম, এগুলো অলরেডি পড়েছি। তো ময়ূরাক্ষীর ওপর যে কতগুলো বাঁধ নির্মাণ করা হয়, 1 নম্বর যেমন আমরা লিখতে পারি ম্যাসেঞ্জার ড্যাম, MASSANJORE, ম্যাসেঞ্জার ড্যাম, এগুলো ঝাড়খণ্ডে অবস্থিত সব। কানাডা ড্যাম। 3 নম্বর আমরা ডামকা বা 3 নম্বর এই ডামকা ড্যাম এরকম লিখতে পারি, ওটা ইম্পর্টেন্ট না, দামকা এরকম নাম, DUMK, দামকা ড্যাম। আর 4 নম্বর হচ্ছে আমাদের, এটা ইম্পর্টেন্ট, সিউড়ি ড্যাম। সিউড়িতে অবস্থিত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিউড়িতে অবস্থিত। এর একটা লোকাল নেম আছে, এটা দিয়ে প্রশ্নটা হয়। একে বলে তিলপাড়া বাঁধ। কি বলা হয়? তিলপাড়া, তিলপাড়া ব্যারেজ, BARRAZ, তিলপাড়া ব্যারেজ। সিউড়ি ড্যাম অলসো নোন অ্যাজ তিলপাড়া বাঁধ। তাহলে আমরা এখানে যে আমাদের অবস্থিত, এই যে এই জায়গাটায়, এই যে এটা তো সিউড়ি, তাহলে এখানটায় আমাদের ময়ূরাক্ষীর ওপর একটা বাঁধ দেওয়া হয়। সেই বাঁধটার নাম কি? সেই বাঁধটার নাম হচ্ছে সিউড়ি বাঁধ বা সিউড়ি ড্যাম। এবং সিউড়ি ড্যামে একটা লোকাল নাম হচ্ছে তিলপাড়া বাঁধ। তাহলে তোমাকে যদি এখান থেকে প্রশ্ন করে তিলপাড়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ময়ূরাক্ষী। তিলপাড়া বাঁধ কোন জেলায় অবস্থিত? বীরভূম। ক্লিয়ার? এই হচ্ছে প্রশ্ন। এই গেল আমাদের ময়ূরাক্ষী রিভার। আর এখানটায় বলে দেওয়ার একটা জায়গা, এই যে কোপাই, যেটা আমরা পড়লাম, কোপাই, এই যে কোপাই, যেটা সবুজ কালারের নদীটা, কোপাই নদী ঝাড়খণ্ড থেকে আসছে। ঠিক এরকম জায়গায় যে জায়গাগুলো অবস্থিত বীরভূমের, সেটা হচ্ছে বোলপুর, শান্তিনিকেতন। এই যে এই বোলপুর, শান্তিনিকেতন। তাহলে যদি বলা হয় কোপাই কোথায় গেল? এই যে কোপাই। তাহলে যদি বলে আমাদের যে বোলপুর বা শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আনসার কি হবে আমার? ময়ূরাক্ষী করে দিলে হবে না,
কোপাই নদীর তীরে অবস্থিত। তাহলে আমাদের বোলপুর শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? কোপাই নদীর তীরে অবস্থিত। বলো, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। তাহলে এই গেল আমাদের বীরভূমের জেলার যে ব্যাপারটা। বীরভূমে যা যা নদী আমরা পেলাম সেটা হচ্ছে বীরভূম। বীরভূমে কি কারোর বাড়ি আছে নাকি এখানটায়? সুস্মিতার বাড়ি কোথায়? স্যার বর্ধমান। বর্ধমান। আমার মুন্ডেশ্বরী আর দামোদরের ওই ওয়াই চ্যানেলটাই বাড়ি। হ্যাঁ, মুন্ডেশ্বরী দামোদর। হ্যাঁ, আসছে এটা, দামোদরকে নিয়ে আসবো তখন। তাহলে এই গেল আমাদের 1 নম্বর রিভার বললাম কি ময়ূরাক্ষী, যেটা বীরভূমে আমরা দেখলাম, কিন্তু তার ট্রিবিউটার এগুলো ইম্পর্টেন্ট, এবং কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত সেটাও কিন্তু আমরা আলোচনা করে নিলাম। হয়েছে এটা লেখা পড়তে, তাহলে মুছে দিলাম এটা ময়ূরাক্ষী। এবার আমরা নেক্সট রিভার চলে আসি। এবার লেখো অজয়। দু নাম্বার, কালি বোঝা না গেলে বলবে। অজয় রিভার। অজয় রিভার এটা কোথায় থেকে অরিজিনেট হয়? বিহার, মুঙ্গের। এটা প্রথমে অরিজিনেট চলে আসে, এটা হচ্ছে মুঙ্গের, বিহারের মুঙ্গের থেকে আগে লিখে নি, তারপরে নিয়ে আসছি নদীকে। লেন্থ 288 কিলোমিটার মতো লেন্থের অজয়ের লেন্থ। এবার নদীকে নিয়ে আসি, ভালো করে তাকাবে। এটা গেল আমাদের বীরভূম জেলা। এই যে বীরভূম কমপ্লিট, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বর্ধমান। এই বীরভূম এখান থেকে অরিজিনেট হয়ে আসছে আমাদের, যাই হোক এদিক দিয়ে আসছে আমাদের ঠিক এরকম জায়গায়। এই যে বীরভূম আর ওয়েস্ট বর্ধমানের বাউন্ডারি তৈরি করছে এই অজয় রিভারটা। এই যে তারপরে এটা বর্ধমানে যায়, পূর্ব বর্ধমানে ঠিক এরকম জায়গায় গিয়ে ভাগীরথীর সাথে মিলিত হয়। এবং খেয়াল রাখবে এখানে দুটো জায়গা আমাদের পূর্ব বর্ধমানে, ঠিক এরকম জায়গায় একটা শহর আর এরকম জায়গায় একটা শহর। উপরেরটা হচ্ছে পূর্ব বর্ধমান, এটা হচ্ছে কাটোয়া, যেখানে অজয় এসে মিলিত হলো, কাটোয়া পূর্ব বর্ধমানে। আর নিচে পূর্ব বর্ধমানে এই জায়গাটার নাম কি বলতে পারবে কেউ? কালনা। এই কাটোয়া আর কালনা গন্ডগোল করবে না, কালনা নিচে অবস্থিত আর কাটোয়া উপরে অবস্থিত, তো কালনা এখানটা আসবে না, কালনা মুছে দিই। তাহলে অজয় কোথায়, পূর্ব বর্ধমানে কোন শহরের কাছে গিয়ে মিলিত হয়? তাহলে এর যদি আমরা মাউথে চলে আসি, তাহলে কোন নদীর সাথে? ভাগীরথীর সাথে মিলিত হয়, সেটা তো অলরেডি আমরা জানি। কিন্তু যদি বলা হয় কোথায় গিয়ে মিলিত হয়, কোন জায়গায় গিয়ে, ইস্ট বর্ধমানের পূর্ব বর্ধমানে কাটোয়া নামক জায়গায় শহরের কাছে ভাগীরথীর সাথে মিলিত হয় আমাদের অজয় রিভার। মুঙ্গের বিহার থেকে অরিজিনেট হয়ে আসছে, লেন্থ 288 কিলোমিটার। এবং এর যদি উপনদীগুলো আমরা পড়ি, আমাদের অজয়ের উপনদীগুলো যদি দেখি আমরা, যেমন হিলনা, তারপরে হিলনা, তুমুনি, তুমুনি, তারপরে কুনুর, কুনুর, এগুলো হচ্ছে আমাদের অজয়ের ছোট ছোট উপনদী। হিলনা, তুমুনি, কুনুর, এগুলো নাম মনে রাখলেই হবে। তাহলে অজয় যেটা আমাদের, তাহলে যদি বলা হয় পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বাউন্ডারি তৈরি করছে কোন নদী?
অজয় নদী, লেন 288। এবং যদি বলে কাটোয়া শহর, এই যে কাটোয়া শহর কোন নদীর তীরে অবস্থিত প্রশ্ন করলে কি হবে আমার আনসার? অজয় অথবা ভাগীরথী, দুটোই আমাকে লিখবো। যখন আমরা পরপর সিটি আর রিভার গুলো লিখবো তখন দেখবে যখন কাটোয়া কোন নদীর তীরে অবস্থিত, অজয় অথবা ভাগীরথী। অপশনে অজয়ও থাকতে পারে, ভাগীরথীও থাকতে পারে। এই কাটোয়া শহরটা হয়েছে এটা। হ্যাঁ। অজয় কমপ্লিট। এবার চলে আসি দামোদর, তারপরে এবার হচ্ছে কি যেন বললাম, দামোদর। কত নাম্বার হবে? 3 নাম্বার, তাই তো? দামোদর, দেখো দামোদর তো আমরা অলরেডি অনেক কিছুই পড়েছি গঙ্গা পড়তে গিয়ে। আমরা দামোদরে যদি অরিজিনেট দেখি, কোথা থেকে অরিজিনেট হয় মনে আছে? ছোটনাগপুর প্লেটুর খামারপথ হিলস থেকে। খামারপোত হিলস থেকে অরিজিনেট হয়, ছোটনাগপুর প্ল্যাটু। ছোটনাগপুর প্ল্যাটু, এবং সেটা কোন ডিস্ট্রিক্টে যদি বলে, পালামু ডিস্ট্রিক্ট, এবং সেটা ঝাড়খণ্ডের। এ হচ্ছে আমাদের দামোদর অরিজিনেট। খামারপোত পাহাড়ে ছোটনাগপুর মালভূমির পালামু জেলার ঝাড়খণ্ড রাজ্য থেকে অরিজিনেট হয়ে আসে। তাহলে নিয়ে আসি এবার দামোদরকে আমরা এই কালি দিয়েই নিয়ে আসবো। দেখো এখানটা ম্যাপের দিকে এবার তাকাও, এটা হচ্ছে আমাদের পুরুলিয়া। ধরো আমাদের এরকম ভাবে আসছে আমাদের দামোদর রিভার, এবং দামোদরের রিভার যখন এই পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া ঠিক এই বাউন্ডারি তৈরি করেছে আমাদের দামোদর রিভার, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া। যেমন অজয় যেমন বীরভূম আর পশ্চিম বর্ধমানের বাউন্ডারি তৈরি করে, ঠিক তেমন এখানে পশ্চিম বর্ধমান আর পুরুলিয়ার বাউন্ডারি তৈরি করছে আমাদের দামোদর। যখনই ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে দামোদর, ঠিক এখানটায় দামোদর উপর একটা বাঁধ দেওয়া হয়, সেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। আমরা কিন্তু এটা পড়েছি অলরেডি। তো ড্যামের ব্যাপার পরে আসছি, এবার নদীকে নিয়ে যায়। তাহলে এই যে বাউন্ডারি তৈরি করে পুরুলিয়া আর ওয়েস্ট বর্ধমান, তারপরে ওয়েস্ট বর্ধমান আর বাঁকুড়ার বাউন্ডারি তৈরি করে, তারপরে এটা পূর্ব বর্ধমানে প্রবেশ করে। পূর্ব বর্ধমান, আর আমরা জানি যে পূর্ব বর্ধমানের হেডকোয়ার্টার্স কি, বা যদি বলে সদর দপ্তর, বলো। বর্ধমানই। বর্ধমান, এই যে ঠিক এরকম জায়গায় অবস্থিত পূর্ব বর্ধমানের সদর দপ্তর বর্ধমান। এই বর্ধমান শহরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, বর্ধমান শহরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের দামোদর রিভার। এবং ঠিক এরকম জায়গায় একটা জায়গা আছে বেগর মুখ বা বাঘের মুখ বলা হয়। এই বেগর মুখ বা বাঘের মুখ নামক জায়গায় আমাদের বেগর মুখ বা বাঘের মুখ জায়গায় এই নদীটা, দামোদর নদীটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। এই যে এই জায়গাটায় বেগর মুখ বা বাঘের মুখ নামক জায়গায় নদীটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। একটা পার্ট যেটা চলে আসে এই দিক দিয়ে, এই যেরকম ভাবে হুগলির এখানটায় আরামবাগ খানাকুল হয়ে ঠিক হাওড়া আর পূর্ব মেদিনীপুরের বাউন্ডারি ঠিক এরকম জায়গায় এসে একটা নদীর সাথে মিলিত হয়। সেই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ রিভার। রূপনারায়ণ রিভার আমরা এখনো আসিনি, আমরা দেখব পরবর্তীকালে। তাহলে আমাদের দামোদর যে রিভারটা যখন আসলো বাঘের মুখ নামক জায়গায় বা বেগর মুখ নামক জায়গায়, দুটো পার্টে বিভক্ত হয়ে গেল। একটা পার্ট যেটা হচ্ছে রূপনারায়ণ নদীতে এসে মিলিত হলো, এই যেই পার্টটা আমি এতক্ষণ দেখালাম সেই পার্টটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী রিভার।
তাহলে দামোদর দুটো ভাগে বিভক্ত হয়ে যায় কোথায়, বেগরমুখ নামক জায়গায়। তারপরে যে পার্টটা হুগলির এখানটা আরামবাগ খানাকুল হয়ে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বাউন্ডারি, বোঝা যাচ্ছে তো? নাহলে ছবিটা আমি বড় করব, বলো, নাহলে জুম করে নেবে, তোমাদের তো গুগল মিটে জুম করা যায়। যে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ঠিক এরকম জায়গায় এসে মিলিত হয় যে রিভারটা, সেটা হচ্ছে মুন্ডেশ্বরী নাম হয়। আমাদের দামোদর এই পার্টটা হচ্ছে মুন্ডেশ্বরী, এটাকে বলা হয় দামোদরের সেকেন্ড পার্ট। এই যে মুন্ডেশ্বরী, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে ফার্স্ট যে পার্টটা এবার নিয়ে চলে আসি, প্রথম যে পার্টটা সেটা কালার দিয়ে, এটা ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে এদিক দিয়ে আসছে আমাদের হুগলি হয়ে হাওড়া হয়ে ঠিক এরকম জায়গায় মিলিত হচ্ছে, কার সাথে, হুগলি রিভারের সাথে মিলিত হয়। এটা হচ্ছে মেন পার্ট বা ফার্স্ট পার্ট, ফার্স্ট বা মেন পার্ট। তাহলে দামোদরের মেন পার্ট যেটাকে দামোদর নামেই থাকে, সেটা মিলিত হচ্ছে আমাদের কোন নদীর সাথে, হুগলি নদীর সাথে, হুগলি রিভারের সাথে। এবং বলা হয় সেটা কোথায় মিলিত হচ্ছে, হাওড়ার, গড়চুমুকে। হ্যাঁ হাওড়ার এখানে অনেকগুলো নাম দিতে পারি আমরা, অলরেডি জানি গড়চুমুক নামটা আমরা পড়েছি অলরেডি। গড়চুমুক, গড়চুমুক নামক জায়গায় মিলিত হয়, অথবা 58 নাম্বার গেট বলা হয় আমাদের হাওড়া 58 নাম্বার গেট, অথবা উলুবেরিয়াও কিন্তু অপশনে থাকতে পারে, এখানে উলুবেরিয়া নামক জায়গাটা আছে। তাহলে যদি বলে দামোদর হুগলি হাওড়া এই হুগলি রিভারের সাথে মিলিত হয়, দামোদর মুন্ডেশ্বরী কিন্তু নয়, দামোদর মিলিত হয় হুগলি রিভারের সাথে হাওড়ার গড়চুমুক, এটা তো আমরা অলরেডি আগেই জানি যখন গঙ্গা পড়ি। এছাড়াও 58 নাম্বার গেট এটাও অপশনে থাকতে পারে, অথবা উলুবেরিয়া এটাও কিন্তু অপশনে থাকতে পারে। তাই এই তিনটে নামই দামোদরের মাউথ বা দামোদরের আহ মোহনা বা মাউথ হিসাবে আমাকে খেয়াল রাখতে হবে। সেটা কি, হুগলি রিভার, হুগলি রিভার, সেটা হাওড়ার গড়চুমুক বা 58 নাম্বার গেট বা উলুবেরিয়া এরকম জায়গায় মিলিত হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা যেটা হাওড়ার আরামবাগ খানাকুল হয়ে পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার বাউন্ডারি বরাবর ঠিক রূপনারায়ণ নদীতে গিয়ে মিলিত হয়। তাহলে আমাদের মুন্ডেশ্বরী নদীর আমাদের মাউথ কি বা মোহনা কি, রূপনারায়ণ রিভার। রূপনারায়ণ রিভার আমরা পরে পড়বো, কিন্তু এটা জেনে রাখলাম রূপনারায়ণ রিভার। ক্লিয়ার? এটা সবই কি ঘেটে গেল নাকি? না স্যার। তাহলে আমাদের দামোদর হলো। এবার চলে আসি নেক্সট রিভার, দামোদর। দামোদরের কিন্তু আমি ড্যাম গুলো বললাম না, আমরা অলরেডি জানি দামোদরের লেন্থ 541 কিলোমিটার, এগুলো অলরেডি আমরা পড়ে নিয়েছি গঙ্গা। এবং তার মধ্যে 228 কিলোমিটার ঝাড়খণ্ডে এবং 313 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলে প্রবাহিত হয়। আমরা জানি দামোদরকে সরো ওয়েস্ট বেঙ্গল বলা হয়। এখানে কতগুলো ইনফরমেশন একটু লিখে দিই, যেগুলো হয়তো গঙ্গার সময় লেখানো ছিল না। দামোদর সম্পর্কে, দামোদর লেন্থ তো জানি 541 কিলোমিটার, 541 কিলোমিটার লেন্থ, যার মধ্যে ঝাড়খণ্ডে প্রবাহিত হয় 228 কিলোমিটার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবাহিত হয় 313 কিলোমিটার। এবং এটাকে বলা হয় সেকেন্ড লার্জেস্ট রিভার বা সেকেন্ড লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল আফটার গঙ্গা। মানে এটাকে গঙ্গা যদি আমরা ধরি, সেই গঙ্গার পর যদি সেকেন্ড যদি বলা হয়, বা হুগলির পর যদি বলি, বা আফটার গঙ্গায় যদি বলি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট রিভার, সেটা ধরা হয় সেটা দামোদর। 3 নম্বর যদি বলি আমরা, লার্জেস্ট রিভার, লার্জেস্ট রিভার অফ ওয়েস্টার্ন প্ল্যাটু, মানে আমাদের পশ্চিম মালভূমি যদি বলে লার্জেস্ট লংগেস্ট রিভার কি, তাহলে আমাদের দামোদর। লার্জেস্ট রিভার অফ ওয়েস্টার্ন প্ল্যাটু, PLATEAU। তাহলে ওয়েস্টার্ন পশ্চিম মালভূমির লার্জেস্ট রিভার সেটা কিন্তু আমরা বলবো দামোদর, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং দামোদরকে আমরা জানি তাকে সরো অফ বেঙ্গল বলা হয়।
দামোদরকে সরো অফ বেঙ্গল বলা হয়, আমরা জানি বাংলা দুঃখ বলা হয়। এবং সেই দামোদরের হাত থেকে আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য 1948 1948 সালে ডিভিসি তৈরি করা হয়, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটাও আমরা পড়েছি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আমাদের স্বাধীনতার পর প্রথম মাল্টিপারপাস যে প্রজেক্ট ছিল ডিভিসি, যেটা আমাদের কোন নদীর ওপর ডিপেন্ড করে তৈরি করা হয় বলো? ডিভিসি আমেরিকার, টেনিসি। হ্যাঁ, টেনিসি রিভারের ওপর বেস্ট একটা প্রজেক্ট, সেটা ডিভিসি। কারণ টেনিসি রিভারের ক্ষেত্রেও এই প্রবলেম হয়, সেটাও একটা বন্যার জন্য দায়ী। তো এই দামোদর ওপর বিভিন্ন বাঁধ নির্মাণ করা হয়। এই ডিভিসির আন্ডারে যে বাঁধগুলো আমরা জানি, 1953-তে কোন ড্যাম তৈরি করা হয়? তিলায়া ড্যাম তৈরি করা হয় 1953-তে, যেটা বরাকরের উপর তৈরি করা হয়। দামোদরের যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, সেটা হচ্ছে বরাকরের উপর তৈরি করা হয় তিলায়া ড্যাম, এটা আমরা জানি অলরেডি। তারপরে আমরা জানি যে 1953 সালের পর 1955 সালে তৈরি করা হয় কোন ড্যাম? 1900 কোনার। হ্যাঁ, 1955 সালে কোনার নদীর ওপর তৈরি করা হয় কোনার ড্যাম। এবং কোনার ড্যাম এটাও কিন্তু আমাদের কোনার নদী, এটাও কিন্তু আমাদের দামোদরের একটা ট্রিবিউটারি। কোনার নদীর ওপর কোনার ড্যাম তৈরি করা হয় 1955 সালে। 1957 সালে তৈরি করা হয় কি? মাইথন ড্যাম। মাইথন। 1957 সালে এটাও তৈরি করা হয় দামোদরের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি বরাকরের উপরে কিন্তু তৈরি করা হয়, বরাকর। আর 1958 সালে তৈরি করা হয় দামোদরের উপর পাঞ্চেত ড্যাম, যেটা আমি এতক্ষণ দেখালাম, এই যে এখানটায় পাঞ্চেত ড্যাম। এই ড্যামগুলো, এই বাঁধগুলো নির্মাণ করা হয় যাতে দামোদরের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য। আর দামোদরের যে ইম্পর্টেন্ট কতগুলো ট্রিবিউটারির নাম একটু আমরা লিখে নেব এখানটায়। দামোদরের ট্রিবিউটারি যেমন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বরাকর, 2 নম্বর বোকারো, বরাকর, বোকারো, তারপরে কোনর, যেটা আমরা বললাম কোনার নদী। 4 নম্বর আমরা বলতে পারি জামুনিয়া, জামুনিয়া। 5 নম্বর বলতে পারে খাদিয়া, খাদিয়া। 6 নম্বর বলতে পারে খাদিয়া, তারপরে ভেরা, BHERA, ভেরা। 7 নম্বর বলতে পারে ঘাড়ি, ঘাড়ি রিভার 7 নম্বর। 8 নম্বর বলতে পারে হাহারো, হাহারো। এগুলো হচ্ছে আমাদের দামোদরের কতগুলো উপনদী। বোকারো, বরাকর, বরাকর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট উপনদী, আমাদের খেয়াল রাখতে হবে দামোদরের। তারপরে বোকারো, কোনুর, জামুনিয়া, NIA, তারপরে খাদিয়া, ভেরা, তারপরে ঘাড়ি আর হাহারো। এগুলো হচ্ছে আমাদের দামোদরের উপনদী। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। নেক্সট রিভার চলে আসি এবার, রূপনারায়ণ রিভার। এবার পয়েন্ট করো রূপনারায়ণ রিভার। এটা একটু অন্য কালার। রূপনারায়ণ রিভার।
দেখো এখানটায় একটু আমরা নদীটাকে দেখে নিই। আমাদের এটা পুরুলিয়া। এই পুরুলিয়া ঠিক এরকম জায়গায় একটা জায়গা আছে, শহর আছে, সেটা বলতে হবে কি জায়গা এটা। এখানটা একটা জায়গা আর এখানটা একটা জায়গা। উপরের যে জায়গাটা সেটা হচ্ছে রঘুনাথপুর। রঘুনাথপুর। রঘুনাথ। নিচের জায়গাটা চক গোপালপুর বলে একটা জায়গা। এই রঘুনাথপুর থেকে একটা নদী অরিজিনেট হয়, সেটার নাম কি বলতে পারবে? বরাকর। না। রঘুনাথপুর থেকে যে নদীটা উৎপন্ন হয় সেটা হচ্ছে দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর রিভার রঘুনাথপুর থেকে, ছোটনাগপুর প্ল্যাটুরই পার্ট। এবং দেখো দ্বারকেশ্বর রিভার ছোটনাগপুর প্ল্যাটুর যে রঘুনাথপুর মানে পুরুলিয়ার ওখান থেকে অরিজিনেট হয়ে বাঁকুড়াতে প্রবেশ করে। এবং বাঁকুড়ার ঠিক এখানটায় বাঁকুড়া সদর দপ্তরের নাম কি বলো? বাঁকুড়া সদর দপ্তর বাঁকুড়া। বাঁকুড়া। এসব ক্লাস কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, রিভিশন না দেওয়ার ফল। বাঁকুড়া। তাহলে বাঁকুড়া শহর যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? চলে আসি। তারপরে এই নদীটা প্রবেশ করছে ঠিক এটা। এটা হচ্ছে আমাদের হুগলি আর এটা হচ্ছে পশ্চিম বর্ধমান এই পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট মিদনাপুর বা ওয়েস্ট মেদিনীপুর এবং হুগলির বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়। দেখো এই যে হুগলির বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়ে তারপরে আমাদের এটা চলে আসছে। তারপরে এটা হচ্ছে হাওড়া আর এটা হচ্ছে ইস্ট মেদিনীপুর। এই হাওড়া ইস্ট মেদিনীপুর বাউন্ডারি যেখানে শুরু হচ্ছে ঠিক সেরকম জায়গায় এরকম জায়গায় গিয়ে নদীটা কিন্তু থামে এখানটায় গিয়ে। মানে এত দূর আমরা নিয়ে আসলাম, নদীটা থেমে যায় না, এখানে আমরা নিয়ে আসলাম নদীটা। তাহলে এই নদীটার নাম দিলাম হচ্ছে দ্বারকেশ্বর রিভার, যেটা কোথায় থেকে? রঘুনাথপুর থেকে অরিজিনেট হয়ে আসলো দ্বারকেশ্বর রিভার, যেটা আমাদের পুরুলিয়ার রঘুনাথপুর হয়ে বাঁকুড়া হয়ে ওয়েস্ট মেদিনীপুর হুগলির বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়ে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বাউন্ডারি যেখানে শুরু হচ্ছে ঠিক সেরকম জায়গায় আমরা নিয়ে আসলাম। আর একটা নদী আমরা বললাম সেটা হচ্ছে এই চক গোপালপুর। ঠিক এরকম জায়গায় থেকে নদীটা উৎপন্ন হয়ে বাঁকুড়ার এরকম নিচ দিয়ে প্রবাহিত হয়। তারপরে পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে ঠিক এরকম জায়গায় গিয়ে মিলিত হয়। এই নদীটার নাম কি বলতে পারবে? শিলাবতী। হ্যাঁ, শিলাবতী বা শিলাই রিভার বলা হয়। শিলাই বা শিলাবতী রিভার। তার মানে দেখো দ্বারকেশ্বর রিভার যেটা বাঁকুড়ার পাশ দিয়ে প্রবাহিত হলো আমরা জানি, এই দ্বারকেশ্বর রিভার আর শিলাবতী রিভার একটা জায়গায় মার্জ করলো না? আর ওয়েস্ট মেদিনীপুরের ঠিক এই জায়গাটা দেবের জায়গা, এই যে এই জায়গাটার নাম কি? ঘাটাল। ঘাটাল। এই ঘাটাল নামক জায়গায় দেখো আমাদের দ্বারকেশ্বর নদী এবং আমাদের শিলাবতী নদী কিন্তু মিলিত হয়। তার মানে যদি বলা হয় ঘাটাল কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? এটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এবার এই দুটো নদী যে মিলিত হলো ঘাটাল নামক শহরের কাছাকাছি, এই দুটো নদীর যে মিলিত রূপ বা মিলিত নামই হয়ে যায় আমাদের কি? রূপনারায়ণ। রূপনারায়ণ। এই যে দিয়ে রূপনারায়ণ ফাইনালি দেখবো আমরা হুগলি নদীর সাথে মিলিত হয়। দেখো রূপনারায়ণের লেন্থ কিন্তু একদম সামান্য, মাত্র ৮০ কিলোমিটার প্রবাহিত হয় রূপনারায়ণ রিভার। তাহলে আমরা রূপনারায়ণের ইনফরমেশন কি কি লিখবো? রূপনারায়ণের লেন্থ আমরা লিখবো ৮০ কিলোমিটার। এইটটি কিলোমিটার রূপনারায়ণের লেন্থ, এটা আমরা একটু খেয়াল রাখবো। রূপনারায়ণের লেন্থ ৮০ কিলোমিটার। আর কোথায় থেকে অরিজিনেট হয় সেটা তো আমরা বলেই দিয়েছি, যে আমাদের দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যে মিলিত রূপ সেটা হচ্ছে আমাদের রূপনারায়ণ।
এবং সেটা 80 কিলোমিটারে প্রবাহিত হয় এবং সেটা এর মাউথ কি হবে তাহলে? হুগলি রিভার, মোহনা হুগলি রিভার হবে। তাহলে বোঝা গেল রূপনারায়ণ নদী। এবং রূপনারায়ণ নদীর একটা কোথায় থেকে অরিজিনেট হয় সেটা একটা হিলসও বলা হয়, যেটা এখান থেকে অ্যাকচুয়ালি রূপনারায়ণ কি, দ্বারকেশ্বর শিলাবতীরই তো একটা রূপ রূপনারায়ণ। যদি এরকম প্রশ্ন হয় যে রূপনারায়ণ কোন পাহাড় থেকে অবস্থিত হয়, তখন বলবো ধালেশ্বরী হিলস। এটা আসে না, ধালেশ্বরী পুরুলিয়ার, মানে ওখানটাই ধরা হয় এটাকে ধালেশ্বরী, DHALESWARI, ধালেশ্বরী হিলস, ছোটনাগপুর প্ল্যান। এবং আমরা যে মুন্ডেশ্বরী রিভারটা পড়লাম, যে দামোদর একটা পার্ট, তাহলে সেই দামোদরের যে মুন্ডেশ্বরী রিভারটা এসে এই যে রূপনারায়ণের সাথে এই হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে যে বাউন্ডারিটা শুরু হয় সেখানে এসে মুন্ডেশ্বরী রিভারটা রূপনারায়ণের সাথে মিলিত হয়, সেটা আমরা আগেই দেখলাম। এই গেল কয়েকটা রিভার। নেক্সট দিন আমরা আরো রিভার নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট দিন দেখবো পুরুলিয়া থেকে আর একটা রিভার তৈরি হবে ঠিক এরকম জায়গা থেকে, ঝালদা নামক জায়গা থেকে, কংসাবতী রিভার। কংসাবতী রিভারের একটা ট্রিবিউটারি কুমারী, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, কুমারী, এটা আমরা লিখে নেব যখন কংসাবতী পড়ব। তারপরে এখান থেকে একটা রিভার দেখবো কেলাঘাই বলে একটা রিভার তৈরি হবে। তার যে দুটো নদীর মিলিত রূপ হবে হলদি, সেটা আমরা দেখবো হলদি রিভার। তারপরে এই পার্টটা কমপ্লিট হবে, তারপরে আমরা এই পার্টের দিকে আসবো। নদিয়া আবাসের জলঙ্গি থেকে শুরু করবো, জলঙ্গি, মাথাভাঙা, ইচ্ছামতি, এই সমস্ত রিভার গুলো আমরা, চুমনি রিভার, এগুলো আলোচনা করব। তারপরে আমরা সুন্দরবনের কতগুলো নদীর নাম আমরা মনে রাখবো, যেমন ইম্পর্টেন্ট মাতলা রিভার। তো তবেই আমাদের সাউথ বেঙ্গলের নদীগুলো কমপ্লিট হবে, তারপরে আমরা নর্থ বেঙ্গলের নদী নিয়ে আলোচনা করব। বোঝা গেল? বলো, এত দূর অবধি কারোর কোনো প্রবলেম থাকলে বলো। স্যার এই নদীর সব